সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির তৃতীয় দফায় বৈঠক শুরু হয়েছে। সকাল 11:15টায় বৈঠক শুরু হয়। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, 15টি দলের সাথে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। পরে রাজনৈতিক দলগুলোর সাথে মে মাসের মাঝামাঝি সময়ে দ্বিতীয় দফার বৈঠক শুরু হবে বলেও জানান তিনি। সূচনা বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আজ আলোচনা শেষ হতে পারে। বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও দুদক নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য 6 মে দিন ঠিক করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চে এই আদেশ দেন। আদেশে বলা হয়, ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। 6 মে মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় শীর্ষে থাকবে। গত 26 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। একই সাথে 2 সপ্তাহের মধ্যে আসামি পক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দিতে বলা হয়। মানবতা বিরোধী অপরাধের এটি প্রথম কোনো মামলা যে মামলায় রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দেয় আদালত। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেলে স্টুডেন্ট ওয়েলফেয়ার ভবন চত্বরে এই কর্মসূচি শুরু করেন তারা। এ সময় শিক্ষকরা সময় চেয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ করেন, কিন্তু নিজেদের দাবিতে অনড় শিক্ষার্থীরা। নতুন ভিসি নিয়োগের মাধ্যমে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনার পূর্ণ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি চান তারা। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন আশিফুর রহমান সাগর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিকে কেন্দ্র করে গত 18 ফেব্রুয়ারি বহিরাগত শিক্ষার্থীদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় শতাধিক ছাত্র শিক্ষক। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। এর প্রায় 2 মাস পর ঘোষণা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। তালা ভেঙে হলে ঢুকে পড়েন তারা। এরপর উপাচার্য অপসারণের 1 দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার দুপুর থেকে তারা শুরু করেন আমরণ অনশন। আমরা তো বিচার চাইছিলাম যে আমাদের উপর হামলা হয়েছে, ওটার বিচার দেন। আর ক্যাম্পাসে রাজনীতি ঢুকায়েন না, কারণ রাজনীতি ঢুকালে ক্যাম্পাসটা নষ্ট হয়ে যায়। ওইটুক না পেয়ে উল্টা আমার আরো দমন পীড়ন করানো হইলো। ভিসিকে অপসারণ করে নতুন যিনি ভিসি হবেন ওনার দায়িত্বে নতুন তদন্ত কমিটি দিয়ে যারা দোষী আছে তাদের শাস্তি দিতে হবে। আমরা আসলে এখানে নেগোসিয়েশন করার জন্য বসিনি, আমরা দাবি আদায় করার জন্য বসছি। আর এখন অব্দি আমরা যারা হলে আছি, হলে যে আমরা কিভাবে খাওয়া দাওয়া করতেছি বা আমাদের হলের ব্যবস্থাটা কেমন আছে, এখন অব্দি এই বিষয়ে তারা কোনো অগ্রগতি নেয়নি বা কোনো ভূমিকা রাখেনি। কোনো কর্মচারীকে পর্যন্ত ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ছাত্রদের 5টি দাবি এরই মধ্যে মেনে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে 2রা মে হল ও 4ঠা মে একাডেমিক কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। এদিকে অনশন ভাঙতে ছাত্র বিষয়ক পরিচালকের নেতৃত্বে শিক্ষকরা ছাত্রদের সাথে 2 দফায় প্রায় 5 ঘন্টা আলোচনা করেন। এ সময় শিক্ষকরা বলেন, শিক্ষার্থীরা তাদের প্রতিপক্ষ নয়, আলোচনায় যে কোনো সমস্যা সমাধান সম্ভব। এই কুয়েটের সার্বিক মঙ্গলের জন্য আমরা ভেদাভেদ ভুলে আমরা আলোচনায় আসি, আমরা সামনাসামনি আলোচনা আসি, এবং 4 তারিখ থেকে আমাদের পরীক্ষা ক্লাস সবই স্বাভাবিক হোক এবং তোমরা আমাদেরকে সহযোগিতা করো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব, এবং আজকের মধ্যে আলোচনার মাধ্যমে এর একটা ভালো রেজাল্ট আসবে এবং কুয়েট উইন করবে, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি নতুন ভিসি নিয়োগ দিয়ে ঘটনার পুনর্তদন্তের। অপরদিকে শিক্ষক নেতৃবৃন্দ বলছেন, ক্যাম্পাসকে অশান্ত করতেই একটি মহল থেকে ছাত্রদের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক খবর। জীবনের শেষ ইস্টার সানডে উদযাপন করে 88 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো বিশ্বে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে অন্ত্যেষ্টিক্রিয়া প্রক্রিয়া।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের নানা আয়োজনের মধ্য দিয়ে চলবে এই ধর্মগুরুর অন্তিম যাত্রার আনুষ্ঠানিকতা। তার শেষ বিদায়ে অংশ নেবে অসংখ্য ভক্ত ও অনুরাগীরা। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। পোপ ফ্রান্সিসের পুরো নাম জর্জ মারিও বার্গোগোলিও। তিনি ক্যাথলিক গির্জার ইতিহাসে প্রথম লাতিন আমেরিকান ও প্রথম যিশুবাদী পোপ ছিলেন। মৃত্যুর আগে পোপ ফ্রান্সিস ঘোষণা দিয়েছিলেন তার আত্মা পরকালে যাত্রা করলে দেহের অন্ত্যেষ্টিক্রিয়া হতে হবে সরল ও আনুষ্ঠানিক। সাধারণত রীতি অনুযায়ী পোপের মৃত্যু হলে তাকে 3 স্তরের কফিনে করে সমাহিত করা হয়। স্তরগুলোয় থাকে সাইপ্রেস কাঠ, সীসা ও ওক কাঠ। পোপ ফ্রান্সিসের চাওয়া ছিল দস্তা আবৃত একটি সাধারণ কাঠের কফিনে তাকে সমাহিত করা হোক। Sono molto addolorato, è un'ora molto grave per la Chiesa. È anche un uomo molto simpatico e carismatico. ঐতিহ্যগতভাবে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া একটি বিস্তৃত ও জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়, কিন্তু পোপ ফ্রান্সিস পুরো প্রক্রিয়াটি অপেক্ষাকৃত কম জটিল করার একটি পরিকল্পনায় কয়েকদিন আগেই অনুমোদন দিয়েছিলেন। একই সাথে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি উঁচু স্থানে পোপের মৃতদেহ রাখার ঐতিহ্যবাহী নিয়মও বাতিল করে গেছেন পোপ ফ্রান্সিস। এর পরিবর্তে শোকগ্রস্ত মানুষকে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মৃতদেহ ঢাকনা খোলা অবস্থায় কফিনের ভিতর রাখতে বলেছিলেন। এদিকে পোপ ফ্রান্সিসের ইচ্ছামাফিক ভ্যাটিকানের বদলে তাকে সমাহিত করা হবে রোম শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন ক্যাথলিক চার্চ ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরের ব্যাসিলিকায়। 1 শতাব্দীর বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম পোপ যার সমাধি ভ্যাটিকানের বাইরে হতে চলেছে, যেখানে অংশ নেবে কয়েক হাজার ক্যাথলিক অনুসারীরা। Recontra positivo para nosotros, nos dejó como un faro, ¿no? আর্জেন্টিনায় জন্ম নেয়া পোপ ফ্রান্সিস ছিলেন দক্ষিণ আমেরিকা থেকে বেছে নেওয়া প্রথম কোনো পোপ। 2013 সালে তিনি পোপ নির্বাচিত হয়েছিলেন। তবে কার্ডিনালরা বেশিরভাগ সময় ইউরোপ, বিশেষ করে ইতালি থেকে কাউকে পোপ হিসেবে বেছে নিয়েছেন। এখন পর্যন্ত 266 জন পোপ হয়েছেন। তাদের মধ্যে 217 জনই ইতালির নাগরিক। আশিকুর রহমান, ATN বাংলা।